বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন। আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাক্ষসী পাথর। গল্প পাঠে আমি শুভদীপ। এখন আপনারা শুনতে পাবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাক্ষসী পাথর। বুড়ো মাঝি বলল, বাবু, বেড়াতে গেছেন, বেরিয়ে ফিরে যান। ওই দ্বীপে যাবেন না, ওখানে দোষ লেগেছে। আমরা একটু অবাক হলো। দোষ লেগেছে মানে কি? দ্বীপের আবার দোষ লাগে কি করে? বিমান বলল, বড় কর্তা, তুমি 4 টাকা চেয়েছ, তাই দিতে আমরা রাজি হয়েছি। তবু তুমি আমাদের নিয়ে যাচ্ছ না কেন? ওই দ্বীপে কি আছে? বুড়ো মাঝি তার সাদা দাড়ি চুলকুতে চুলকুতে বলল, কিছুই নেই, সেই কথাই তো বলছি বাবু। শুধু শুধু ওখানে গিয়ে কি করবেন বাবু? বুড়ো মাঝি হাল ধরেছে, আর তার বয়সে তার নাতি। এই নাতির বয়স 14 বছর হবে। ওর নাম সুলেমান। সে কেমন যেন ভয়ে ভয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। বুড়ো মাঝি যতই না বলছে, ততই আমাদের জেদ চেপে যাচ্ছে। একটা সাধারণ দ্বীপ, সেখানে কি এমন ভয়ের ব্যাপার থাকতে পারে? কত জাহাজ যাচ্ছে এখান দিয়ে, সেই রকম কিছু থাকলে সবাই জানতে পারত। হলদিয়াতে বিমানের দাদা চাকরি করে। আমি আর বিমান কয়েকদিনের জন্য এসেছি এখানে বেড়াতে। হলদিয়া জায়গাটা বেশ সুন্দর। নতুন নতুন বাড়ি আর অনেক ফাঁকা জায়গা। শহরটার একদিকে গঙ্গা আর একদিকে হলদি নদী। সকালবেলা নদীর ধারে জেলেরা মাছ বিক্রি করতে আসে। মাছ কিনতে গিয়েছিল। ঘাটে অনেকগুলো নৌকো বাঁধা। নৌকো দেখে আমাদের মনে হলো একটা নৌকো ভাড়া করে নদীতে বেরিয়ে এলে কেমন হয়। একজন মাঝিকে জিজ্ঞেস করতেই সে রাজি হয়ে গেল। 30 টাকা দিলে সে যতক্ষণ ইচ্ছে আমাদের ঘুরিয়ে আনবে। আমি আর বিমান দুজনেই সাঁতার জানি, সুতরাং আমার যে জলের ভয় নেই। বিমান তো সুইমিং কম্পিটিশনে অনেকবার প্রাইজও পেয়েছে। আমি আগেই শুনেছিলাম যে হলদিয়ার কাছে একটা দ্বীপ আছে, তার নাম আগুনবাড়ির চর। আগে সেই চরটা ডুবে যেত, আবার মাঝে মাঝে জেগে উঠত। এখন আর ডুবে না। এখন সেখানে গাছপালা জন্মে গেছে। কোনো মানুষজন অবশ্য সেখানে এখন থাকে না। নৌকো দেখেই আমার ওই দ্বীপটার কথা মনে এসেছিল। নতুন দ্বীপ মানেই তো নতুন দেশ। ওখান থেকে ঘুরে এলেই একটা নতুন দেশ দেখা যাবে। অনেকদিন বাদে যখন এই দ্বীপে অনেক ঘর বাড়ি হয়ে যাবে, কলকারখানা বসবে, তখন আমরা বলবো, জানো, যখন আমরা আগুনবাড়িতে গিয়েছিলাম তখন এসব কিছুই ছিল না, শুধু গাছপালা আর গাছপালা। গাছপালা ছাড়া আর কি আছে সেই দ্বীপে? বুড়ো মাঝি ভয় পাচ্ছে কেন? নৌকায় চড়বার সময় মাঝিদের কখনো চটাতে নেই। সেই জন্য আমি অনুনয় করেই বলল, ও বুড়ো কর্তা, বলো না, সেখানে কি আছে? কেন আমাদের যেতে বারণ করছো?
বুড়ো মাঝি বলল, কিছুই নয় তো বলছি গো বাবু, শুধু কয়েকটা গাছ আর বাড়ি আর ওই শামুক ও ঝিনুক ভাঙা। বুড়ো মাঝি বলল, আকাশে মেঘ দেখো না বাবু, এখন আর অত দূরে যাওয়া ঠিক নয়, এই কিনারায় থাকা ভালো। বিমান বলল, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছ? সামান্য মেঘ, এতে কখনো ঝড় ওঠে? তুমি আমাদের নিয়ে যেতে চাও না তাই বলো। আমি বুড়ো মাঝির নাতিকে জিজ্ঞেস করল, সুলেমান, তুমি গেছো সেই দ্বীপে? সেখানে ভয়ের কিছু আছে? সুলেমান তার দাদুর দিকে তাকালো একবার, তারপর বলল, ভয়ের কিছু নেই গো, কিছু দেখা যায় না, তবে সেখানে গেলি যেন মনটা কেমন কেমন করে, মনটা খারাপ হয়ে যায়। এ তো আরো অদ্ভুত কথা, একটা দ্বীপে গেলে মন খারাপ হয়ে যায়। আমি আর বিমান দুজনেই হেসে উঠল। তাহলে তো যেতেই হবে সেখানে। বুড়ো মাঝিকে বললুম, তুমি যদি না যেতে চাও তো আমাদের ফেরত নিয়ে চলো, আমরা অন্য নৌকো ভাড়া করব। বুড়ো মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি বাবু, সেই টাকা ফেরত দেয়া পাপ, তবে চলেন যাই, পরে যেন আমাকে দোষ দেবেন না। ওরে সুলেমান, ভালো করে টান বাবা। আকাশে মেঘ আছে বটে, কিন্তু জমাট কালো নয়। সে মেঘের ছাড়া পড়েছে চলে, রোদ নেই, বেশ ছায়া ছায়া ছিল। নদীতে বড় বড় ঢেউ, এখানে নদী প্রায় সমুদ্রেরই মতো, এপার ওপার দেখাই যায় না। পাশ দিয়ে জাহাজ কিংবা স্টিমার গেলে আমাদের নৌকোটা দুলে দুলে উঠছে। খানিকক্ষণ পরে বুড়ো মাঝি ডান দিকে হাত তুলে বলল, এই যে দেখেন, আগুন মারির চড়া, দেখলেন তো? আমি আর বিমান দুজনে ঘাড় ফেরালুম। মনে হলো নদীর বুকে যেন কয়েকটা গাছ মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, মাটি দেখা যাচ্ছে না। বুড়ো মাঝি বললে, দেখা হলো তো, এবারে নৌকো ঘোরাই। আমি আর বিমান একসঙ্গেই বলে উঠল, সে কি, আমরা কাছে যাব না? কাছে গিয়ে আর কি করবেন বাবু, আর তো দেখার কিছুই নাই। বিমান এবারে বেশ রেগে গিয়ে বলল, তোমার মতলবটা কি বলো তো বুড়ো? ওই দ্বীপে কি তোমার জিনিসপত্র রাখে? ওখানে আমাদের যেতে দিতে চাও না কেন? বুড়ো মাঝি এবার আমতা আমতা করে বলল, দেখার তো হলোই বাবু, আরো কাছে গিয়ে লাভটা কি বাবু? বিমান বললে, লাভ লোকসানের খাতা নয়, আমরা ওই দ্বীপে নেমে হাঁটতে চাই। বুড়ো মাঝি এবারে খুব জোরে হাল ঘুরাতে নৌকো তত্তরিয়ে এগিয়ে গেল দ্বীপটার একেবারে কাছে। পৌঁছে নৌকোটার মুখ ঘুরিয়ে নিয়ে বুড়ো মাঝি বলল, এবারে নামুন। সেখানটায় অন্তত 1 হাঁটু জল, তারপর কাদামাটি। বিমান পড়ল, আরো একটু এগো, এখানে নামবো কি করে? বুড়ো মাঝি এবার রাগে কড়কড়িয়ে বলল, আপনাদের বাবু এখানে নামতে হবে, আমার নৌকো
ওই চরের মাটি খাবে না, ওই মাটি অপয়া। বিমান আরো কিছু বলতে যাচ্ছিল, আমি বললুম, ঠিক আছে ঠিক আছে, আমরা এখানেই নামবো। জুতো খুলে রাখলুম নৌকায়। তারপর হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নেমে পড়লুম জলে। ছপ ছপ করে এগিয়ে গেলুম দ্বীপটার দিকে। বুড়ো মাঝি নৌকোটাকে আরো গভীর জলে নিয়ে গিয়ে ছপাক করে নোঙর ফেলে দিল। দ্বীপটাতে ছাড়া ছাড়া গাছপালা রয়েছে। তারপর ধুধু করছি বালি। সে বালিতে কোথাও কোথাও ঘাস হয়েছে। একটা খড়ের চালা ঘরও রয়েছে এক পাশে। সে ঘরে কিন্তু কোনো মানুষ নেই। কাদা মাখা পায়ে উপরে উঠে আমরা বালিতে পা ঘষে নিল। বিমান বলল, একটা প্লাগ সঙ্গে নিয়ে এলে হতো, তাহলে সেই প্লাগটা পুঁতে আমরা এই দ্বীপটা দখল করে নিতুম। কিরে বল? আমি বললুম, তা কি করে হবে? আগেই তো এখানে মানুষ এসেছে, দেখছিস না ঘর রয়েছে। আমরা ঘরটার কাছে গিয়ে দেখলুম তার মধ্যে পাতা আছে একটা খাটিয়া, আর চতুর্দিকে ছড়িয়ে আছে শুকনো গোবর। জায়গাটায় বিচ্ছিরি গন্ধ। বিমান বলল, এখানে লোকেরা গরু চড়াতে আসতো, কিন্তু গরুগুলোকে নিয়ে আসতো কি করে? আমি বললুম, বড় বড় নৌকোয় করে নিয়ে আসতো। আমি নৌকোয় করে গরু মোষ পার করতে দেখেছি। তারা এখন আসে না কেন? বর্ষাকাল এসে গেছে, সেই জন্য এখন আসে না। এই দ্বীপটা কিরকম চুপচাপ লক্ষ্য করেছিস? কোনো শব্দ নেই। মানুষটা নেই, শব্দ হবে কি করে? তবু আমি কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছি। কান পেতে শুন। দুজনেই চুপ করে দাঁড়ালো। সত্যি খানিকটা দূরে গাছপালার আড়াল থেকে মাঝে মাঝে একটা ফোঁস ফোঁস শব্দ পাওয়া যাচ্ছে। কেউ যেন নিঃশ্বাস ফেলছে খুব জোরে জোরে। কোনো মানুষ অবশ্য অত জোরে নিঃশ্বাস ফেলতে পারে না। বিমানের মুখটা শুকিয়ে গেল। চোখ বড় বড় করে বলল, কিসের শব্দ বলতো শুনি? সাপ নাকি? আমি বলল, সাপ অত জোর করে ফোঁস করে? সমুদ্রে বড় বড় অজগর সাপ থাকে শুনেছি। সমুদ্র থেকে যদি এখানে চলে আসে, ওই জন্যেই বোধ হয় মাছিরা এখানে আসতে ভয় পায়, জানিস? একটা অজগর সাপ থাকলেও সেটাকে মেরে ফেলতে পারতো না। চল এগিয়ে গিয়ে দেখি তো কি এটা। সঙ্গে লাঠি ফাটি কিছু একটা আনলে হতো। ভয় পাচ্ছিস কেন? বড় সাপ তো আর তাড়া করে এসে কামড়াতে পারে না। ডান দিকে খানিকটা দূরে দু তিনটে গাছের পাশে কিছুটা ঝোপ ঝাড়ের মতো। শব্দটা আসছে সেদিক থেকে। আমরা গুটি গুটি পায়ে এগুলো সেদিকে। শব্দটা মাঝে মাঝে থেমে যাচ্ছে। কাছাকাছি গিয়ে আমি ভয় পেয়ে বিমানের হাত চেপে ধরল। ঝোপের মধ্যে কি যেন বিশাল একটা জন্তু রয়েছে। বিমান বলল, ও তো একটা মোষ, কাত হয়ে শুয়ে আছে। এবারে একটু
এগিয়ে আমরা মোষটার মাথাটা দেখতে পেলাম। দেখলেই বোঝা যায় মোষটা মরেই যাচ্ছে। মোষটার দু চোখ গড়িয়ে পড়ছে জল। ওরকম করুণার চোখ আমি কখনো দেখিনি। মোষটা মাঝে মাঝে নিঃশ্বাস ফেলছে, তখন তার পেটটা ফুলে উঠছে। ওটুকুতে বোঝা যাচ্ছে যে ও বেঁচে আছে। আমি বললাম, এত বড় মোষ, কি হয়েছে ওর? সাপে কামড়েছে? বিমান বলল, অসুস্থও হতে পারে, মোষেরাও তো অসুস্থ হয়। কিন্তু লোকজন নেই, একলা একলা একটা মোষ এখানে পড়ে আছে। মোষের মালিক বুঝি বুঝতে পেরেছে ও আর বাঁচবে না, সেজন্যই ওকে ফেলে রেখে গেছে। আমরা আর ঝোপটার মধ্যে না ঢুকে এদিক ওদিক করতে লাগলো। যতবার মোষটার নিঃশ্বাসের শব্দ শুনছি ততবার মন খারাপ লাগছে। বিমান পড়ল, একটা জিনিস লক্ষ্য করেছিস? এখানে গাছের পাতাগুলো কেমন যেন শুকনো শুকনো। এখন বর্ষাকালে তো গাছের পাতা শুকিয়ে যায় না। আমি বলল, গাছের ছাল খসে পড়েছে অনেক জায়গায়, এখানে তো জল নোনা, তাই বোধহয় গাছের স্বাস্থ্য ভালো থাকে না। বিমান বললে, বাজে বকিস নে, সুন্দরবনে অত গাছ রয়েছে না, সেখানকার জল তো আরো বেশি নোনা। এখানকার গাছগুলো বোধহয় কিছু একটা রোগ রয়েছে। ওটা কি রে? ওটা তো পাথর। আশ্চর্য তো, খুবই আশ্চর্য ব্যাপার। কিসের আশ্চর্য? তুই বুঝলি না, গঙ্গা নদীর দ্বীপে পাথর আসবে কি করে? কেন? এখানে কি কোথাও পাহাড় আছে? এখানে এত বড় একটা পাথর কে নিয়ে আসবে? পাথরটা এমনিতেই খুব সাধারণ, একটা মাঝারি ধরনের আলমারির সাইজের একটা পাথর। যে কোনো পাহাড়ি জায়গায় গেলে এরকম পাথরের চাই মেলে, কিন্তু নদীর উপরে একটা নতুন দ্বীপে ওরকম পাথর তো দেখতে পাওয়া স্বাভাবিক নয়। আমরা পাথরটার কাছে গেলাম। সেটার গায়ে শ্যাওলা জমে গেছে। আমি পাথরটার গায়ে হাত দিয়ে বললুম, সমুদ্রের তলায় অনেক জায়গায় ডুবো পাহাড় থাকে, হয়তো গঙ্গার ওখান থেকে ডুবো পাহাড় আছে। দ্বীপটা তৈরি হবার সময় পাথরটা উঠে এসেছে। বিমান হাঁটু গেড়ে বসে বলল, তোর কি বুদ্ধি? পাথর কি হালকা জিনিস যে জলের উপরে ভেসে উঠবে? তাছাড়া দেখ, তলায় কি ঘাস চাপা পড়ে আছে। এই দ্বীপটা হবার পরে কেউ পাথরটা এনেছে, কিন্তু শুধু শুধু এত বড় একটা পাথরকে এখানে বয়ে আনবে কি? আমি পাথরটার গায়ে হাত বুলোতে বুলোতে বললুম, উল্কা নয় তো, অনেক উল্কার টুকরো পৃথিবীতে এসে পড়ে। বলতে বলতে আমি মাথা ঘুরে পড়ে গেল। বিমান দারুণ ভয় পেয়ে চেয়েছিল। কি হলো শুনি? কি হলো তো? আমি সঙ্গে সঙ্গে উঠে বসল। আমি অবাক হয়ে গেছি। কি হলো কিছুই বুঝতে পারছি না। এরকম তো আমার কখনো হয় না। বিমান আমায় ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো, কি হলো রে, কি হলো? আমি বললুম, জানি না, হঠাৎ কেমন মাথাটা ঘুরে গেল। চুপ করে বসে থাক, উঠিসনি।
আমার কিছু হয়নি রে বাবা। তবু বসে থাক, একটা জিনিস দেখ সুনীল, এই পাথরের নিচে ঘাসগুলো দেখ কেমন যেন খয়েরি হয়ে গেছে। ঘাস চাপা পড়লে হলদে হয়ে যায়, কিন্তু খয়েরি দেখ। তুই কখনো খয়েরি ঘাস দেখেছিস? এ বোধহয় অন্য জাতের ঘাস। পাশের এই গাছটা দেখ, এই গাছটার কাঁটা লাল। আমি লাল রঙের গাছও কখনো দেখিনি। বিমান, ওই যে মোষটা মরে যাচ্ছে, ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে। আমারও খুব কষ্ট হচ্ছে রে। এমনই এমনই একটা মোষ মরে, ইস। মোষটাকে ওর মালিক যে ফেলে গেল। বিমান গিয়ে পাথরটার গায়ে হাত দিতে আমি বিমানের অন্য হাতটা ধরে এক হ্যাঁচকা টেনে আনলুম ওকে। আমার বুকের মধ্যে দুমদুম আওয়াজ হচ্ছে। ওই পাথরটার গায়ে হাত দিয়ে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ওই পাথরটার কিছু একটা ব্যাপার আছে। দূরে শুনতে পেলুম বুড়ি মাঝি আর সুলেমন চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, বাবু বাবু। আমি বললাম, চল বিমান, নৌকোয় ফিরে যাই। বিমানকে প্রায় জোর করেই আমি টানতে টানতে নিয়ে চলল। তারপর নৌকোয় উঠে বুড়ো মাঝিকে বলল, চলো চলো শীঘ্রই চলো। নৌকোয় উঠে বিমান লম্বা হয়ে শুয়ে রইল। তার চোখ দুটো ঝলঝল করছে। ভাঙা গলায় বলল, আমায় কিছু ভালো লাগছে না রে। সুলেমান আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করি, ওই দ্বীপে গেলে তোমাদের কি হয় বলো তো? সুলেমান বলল, কি জানি বাবু, ওখানে গেলেই মনটা যেন কেমন কেমন করে। কাজ করতে ইচ্ছে করে না, শুয়ে থাকতে ইচ্ছে করে। বুড়ো মাঝি বলল, বাবু, আগে তো আমরা ওই চরে যেতাম। বেশি ঝড় বৃষ্টি হলে ওখানেই নৌকা বেঁধে চালা ঘরটায় বসে জিরাতাম। অনেক লোক আগে ওখানে গরু মহিষ চড়াতে আসতো। এখানে আর এখন কেউ আসে না। কেন চাই না বলো তো? ওখানে গেলে শুয়ে থাকতে ইচ্ছে করে। গরু মোষগুলো আলসে পড়ে, কেমন যে মন মরা লাগে। আমাদেরও সেরকম লাগছিল, কিন্তু কেন হয় ওরকম বলো তো? কি জানি, গাছপালাগুলো কেমন ধারা শুকিয়ে যাচ্ছে। দেখলেন না, ওই দ্বীপে খারাপ নজর লেগেছে। ওখানে বড় পাথর আছে দেখেছ? আগে ওটা ছিল না, আগে ছিল না, এই তো মাসের খানেক ধরে দেখছি। কি করে এই পাথরটা এখানে এলো বলো তো? কেউ তা জানে না। কেউ কেউ বলে ওটা আকাশ থেকে খসে পড়েছে। আমার মাথাটা এখনো দুর্বল লাগছে। আমি আর কথা বলতে পারলুম না, শুয়ে পড়লুম বিমানেরই পাশে। হলদিয়ায় ফিরে এসে আমরা দুজনে সোজা চলে গেলুম বিছানায়। রাত্রিরে কিছু খেতেও ইচ্ছে করল না। ঘুমিয়ে ঘুমিয়ে নানা রকম দুঃস্বপ্ন দেখতে লাগলো। তার মধ্যে বারবারই দেখতে লাগলো সে পাথরটাকে। ঠিক একটা ব্যাঙের মতো তার পেটটা একবার চুপসে যাচ্ছে, একবার ফুলছে, একবার চুপসে যাচ্ছে, একবার ফুলছে। একটা যেন জ্যান্ত পাথর।
আমি শিউরে উঠতে লাগলো। সকালবেলা বিমানের দাদা স্বপনদা জিজ্ঞেস করলেন, তোদের কাল কি হয়েছিল? সন্ধ্যে থেকে খালি ঘুমোচ্ছিলি। স্বপনদাকে সব কথাই বলতে হলো। স্বপনদা সবটা শুনে হো হো করে হেসে উঠল। গাঁজাখড়ি গল্প বলার আর জায়গা পাইছিনি। একটা জ্যান্ত পাথর, সেটার পাশে দাঁড়িয়ে মন খারাপ হয়ে যায়, শুয়ে পড়তে ইচ্ছে করে। দূর, যত সব। বিমান বলল, দাদা আমি পাথরটাকে নড়তে দেখিনি। সুনীল দেখেছে, কিন্তু আমারও ওখানে শুয়ে পড়তে ইচ্ছে করছিল। বেশ করছিল, এ থাকতেই পারতিস। তাহলে আমাদেরও নিশ্চয়ই ওই মুষটার মতো অবস্থা হতো। আমি বললাম, স্বপনদা, নৌকোর মাঝিরাও কেউ ওই দ্বীপটাতে এখন যেতে চায় না। ওরাও ভয় পায়। পুলিশে একটা খবর দেওয়া দরকার। স্বপনদা বললেন, পুলিশও তোদের কথা শুনে আমার মতন হাসবে। দেখবি মিস্টার দাসকে ডাকবো। হলদিয়ার ডিএসপি মিস্টার দাস স্বপনদার বন্ধু। স্বপনদা তাকে টেলিফোনে ডেকে পাঠালেন, মিস্টার দাস, একবার আমার বাড়িতে চলে আসুন, ব্রেকফাস্ট খেয়ে যাবেন, আর একটা মজার গল্প শোনাবো। 10 মিনিটের মধ্যে মিস্টার দাস এসে গেলেন। তিনি বললেন, শুধু এক কাপ চা খাবো, বড্ড কাজ পড়েছে, এক্ষুনি যেতে হবে। কাল রাত্রিরে একটা লঞ্চ ডুবি হয়েছে গঙ্গায়। স্বপনদা বললেন, বসুন বসুন, কাল দুপুরে এই 2 শ্রীমান নৌকো ভাড়া করে গিয়েছিল আগুনমারির চরে। সেখানে নাকি ওদের এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে, ওরা দুজনে। স্বপনদাকে থামিয়ে দিয়ে পুলিশ সাহেব আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজনে কাল আগুনমারির চরে গিয়েছিলে? আশ্চর্য ব্যাপার, ওই দ্বীপটার পাশেই তো কাল রাত্রিরে লঞ্চটা ডুবেছে। ঝড় বৃষ্টি কিছুই নেই, শুধু শুধু একটা লঞ্চ ডুবে যা খুবই আশ্চর্যের ব্যাপার। স্বপনদা জিজ্ঞেস করলেন, কেউ মারা গেছে? পুলিশ সাহেব বললেন, না, মরেনি কেউ, সবাইকে উদ্ধার করা গেছে। আমাদের পুলিশের লঞ্চ খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছই, কিন্তু লঞ্চটা যে কি করে ডুবলো তা ওরা ঠিক ঠিক বলতে পারছে না। সবাই বলছে কি যেন কিছুই জানে না। হঠাৎ একটা ধাক্কাতেই নাকি লঞ্চটা কেঁপে উঠল, তারপরেই হুড়মুড়ি জল ঢুকতে লাগলো। স্বপনদা বললেন, লঞ্চটা একদম ডুবে গেছে বলতে চান, তাই তো? পুলিশ সাহেব বললেন, হ্যাঁ, সেটা তোলার ব্যবস্থা করা হচ্ছে। ওই লঞ্চের একজন খালাসি শুধু অদ্ভুত একটা গল্প বলছে। আগুনমারি চোর একটা মস্ত বড় পাথর নাকি উড়ে এসে প্রচন্ড জোরে লঞ্চটাকে ফুটো করে দেয়। এরকম গাঁজাখড়ি কথা কেউ শুনছে? গঙ্গার উপরে দ্বীপ, সেখানে পাথর আসবে কি করে? যদি না পাথর থাকে, সেটা কেউ না ছুড়লে এমনি উড়তে উড়তে আসবেই বা কি করে? স্বপনদা বললেন, এরাও দ্বীপে একটা বড় পাথর দেখেছে বলছে। পুলিশ সাহেব বললেন, ভোরবেলা আমি আমার লঞ্চটা সেই দ্বীপে ঘুরে দেখে এসেছি। সেখানে পাথর টাথর কিছু নেই, মানুষজনের কোনো চিহ্নও নেই, শুধু একটা মরা মোষ রয়েছে দেখলুম। আমি আর বিমান চোখাচোখি করল। আগুনমারি চরের পাথরটায় যে লঞ্চটাকে ডুবিয়েছে তাতে আমাদের কোনো সন্দেহ